হাসান, হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হাসান নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করে কথা বলেন। হাসান আপনাকে যুক্ত করা হ্যাঁ, হয়েছে। আমার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, ১ম আমার কোয়েশ্চেন যে বাংলাদেশে তো ভাই এখন ধরেন শিক্ষার হার প্রায় 70% মেবি, তাই না? বা আরে দূর 80% এগুলা, বলতে। এগুলা ভুয়া কথা। এখানে না, সাক্ষরতার হার বোধহয় বলতেছেন। আচ্ছা যাই সাক্ষরতা। হোক ভাই, সাক্ষরতার হার, মানুষ তো শিক্ষিত হচ্ছে। কিন্তু আপনার স্বাক্ষর করতে পারলে কি শিক্ষিত হয় ভাই? না, তারপরে ভাই জি স্কুল বলেন কলেজে তো ভাই। মানুষ তো যাচ্ছে, তাই না? স্কুল কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়তেছে। ইউনিভার্সিটিতে যারা পড়তেছে তাদের তো বলবেন এট লিস্ট, তাই না? আচ্ছা, ইউনিভার্সিটিতে কি পড়াচ্ছে? এই যে পৌরাণিক গল্প কথা, এই যে না নবী কিন্তু বুড়ি এখানেই ভাই কাটা একটা পিছাইয়ে টুইস্ট আছে। রাখতো। বুড়ি কাটা পিছাইয়ে রাখতো, নবী গিয়া সেবা করছে। তারপরে না বুড়ি গিয়া ইয়া কিন্তু করছে। এগুলা সব জাল হাদিস, এগুলা শিক্ষিত। না কিন্তু বাট দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের মধ্যে আপনার সাম্প্রদায়িকতা বেড়ে যাচ্ছে। এটা আপনি কি মনে করতেছেন? কারণটা কি? আমাদের দেশের আমি যদি দাদাদের সময়টা দেখি, নানা-নানির সময় দেখি, তারা দেখছি আমি অনেকটা অসাম্প্রদায়িক। তারা এই ধর্মের বিষয়গুলো নিয়ে বা তারা যে ধরনের রিচুয়াল প্র্যাকটিস করত, সেখানে আপনার মানে দেখা যেত সব ধর্মই আছে বলা যেত। কিন্তু বাট এখন তো মানুষ আরো বেশি কনজারভেটিভ হয়ে আসতেছে। কিন্তু আমি এটা মনে করি না যে বাংলাদেশে আগে খুব ভালো ছিল, এটা আমি মনে করি না। আগেও খারাপ ছিল। আগে আমরা এত ইনফরমেশন জানতে পারতাম না। এখন উম ইনফরমেশন গুলা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক দ্রুত না, জেনে ফেলি। আগে আপনি খারাপ বলবেন কিভাবে? দেখেন আগের মানুষের কালচারটা আপনি দেখেন। লালন ছিল, বাউল আব্দুল সিরাজ শাহী ছিল। সবাই বাউল-টাউল ছিল। এখানে আপনার তো এদের গানের মধ্যে আপনার কখনো কি সাম্প্রদায়িকতা আছে? নাই তো? না, এরা ছিল কিন্তু এদের উপরে থ্রেটও ছিল ভাই। না, এদেরকে এদের উপর মারাও হইছে। থ্রেট ছিল। হ্যাঁ? এদেরকে এদেরকে মারা ওই হইলেও ওই যে ওই জঙ্গিগুলা তখনও ছিল, জঙ্গিগুলা তখনও মারার চেষ্টা করছে এদেরকে। যেমন ধরেন না, কিন বেগম রোকেয়াকে নিয়ে কি তারা কম করছে ভাই? তারা তো কম করে নাই। বেগম হুম, আরজ আলী মাতব্বরকে কোর্টে যাইতে হইছে। না আরব আলী মাতব্বর তো আপনার আ রিসেন্ট হইতেছে। কিন্তু আপনার যদি গ্রাম অঞ্চলে আসেন, গ্রামের দিকে আসেন, গ্রামের দিকে এই সমস্যাগুলো নাই। গ্রামের দিকে আপনার আজকে থেকে গ্রামে ২০ বছর আগে ওই সমস্যা নাই। কিন্তু গ্রামের এখন সমস্যা সমস্যা কিন্তু আগে থেকেই। কিন্তু আপনি শিক্ষা এইটা যাওয়ার পর সমস্যাটা বাড়তেছে। এইটা যখন আপনি আবার ঠিক বলছেন। এটা শিক্ষার কারণে না ভাই। এটা হচ্ছে গিয়ে দেখেন বাংলাদেশে আ মুক্তিযুদ্ধের পরে সৌদি হুম, আরবের সাথে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক তখন ভালো ছিল না। হ্যাঁ? হুম, এরপরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে, সামরিক শাসক যখন ক্ষমতায় আসে, তখন সৌদি আরব এবং অনেকগুলা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং আ একটা তৈরি হয়, কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় এবং এই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সৌদি আরব তখন লেবার নেয়া শুরু করে। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করে এবং বিনিময়ে সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলা যেগুলা করে সেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা তৈরি করা শুরু করে। যে মাদ্রাসাগুলো আগেও ছিল কিন্তু আগে একদম সরাসরি সৌদি অর্থায়নে সালাফি, ওয়াহাবি হুম, মাদ্রাসাগুলা এত ছিল না। হ্যাঁ? পরে আপনি দেখবেন এর পরে আহলে হাদিস আন্দোলন শুরু হয় এবং একদম কোর যে ইসলাম, যে সালাফিরা, ওয়াহাবিরা, আহলে হুম, হাদিসরা ওয়াহাবি। এরা ধীরে স্প্রেড করা শুরু করে এবং এই মানে আনাচে-কানাচে চিপায়-চাপায় প্রচুর পরিমাণে মাদ্রাসা তৈরি হওয়া শুরু হয়, হ্যাঁ? এবং সেই সমস্ত জায়গাতে এই কোরআন এবং হাদিস এগুলা শেখানো শুরু হয়। এটাকে যদি আপনি শিক্ষা বলেন, তাহলে এটা তো না, একটা ভয়ংকর শিক্ষা ভাই। আপনার মাদ্রাসাটা আছে কিন্তু আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমি তো বাংলাদেশেই আছি বা অন্য জায়গায় আছি। আমার কাছে মনে হচ্ছে শিক্ষিত মানুষরা বেশি সাম্প্রদায়িকতা আনছে। কারণ আপনার মাদ্রাসা কেন্দ্রিক যে হুজুরগুলো আছে ওরা মসজিদে বয়ান দিত, ওদের না, না কথা একটু মানুষ নিতই না। একটু কথাটা শেষ ওরকম করতে ভাবে দেন। নেয় না। হুম, কথাটা একটু শেষ করতে দেন আমাকে। কথাটা একটু শেষ হুম। করতে দেন। কথাটা তো আপনি শেষ করতে দেন নাই। আচ্ছা তো সরি। এই যে হুম, হাজার যে মাদ্রাসা তৈরি হয়ে গেল, সেই মাদ্রাসা থেকে প্রতি বছর হাজার স্টুডেন্ট বের হইতেছে। এখন হুম, এই স্টুডেন্ট গুলা যে বের হইতেছে, এই স্টুডেন্টের গুলার যে মানে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র তো সীমিত। কর্মক্ষেত্র হচ্ছে মসজিদের ইমাম হওয়া, কোরআন খতম দেওয়া, কেউ মইরা গেলে গিয়ে জানাজা পড়ানো। এইগুলা হচ্ছে কোন কর্মসংস্থান না আসলে। এগুলা দিয়ে মানুষের পেট চলে না এবং এই লাখ কোটি মানুষের পেট চলে না এগুলা দিয়ে। তখন এই যে জেনারেশনটা, এই যে বড় একটা জেনারেশন তৈরি হইলো, এই জেনারেশনটা যেই কাজটা করা শুরু করলো যে কর্মসংস্থান তৈরি করা, নিজেরা কর্মসংস্থান তৈরি করা শুরু করলো। যেগুলা হচ্ছে ওয়াজ ব্যবসার মাধ্যমে মানুষকে দেখেন আ মার্কেট বাড়াইতে না পারলে তো এই জিনিসটা চলবে না। এই যে একজন হুজুরকে তো ডাকবে না মানুষ। মানে মিলাদ পড়াইতে বা এটা করাইতে সেটা করাইতে তাদেরকে তো ডাকবে না। তাদের মার্কেটটা দরকার। তখন এই বিপুল জনগোষ্ঠী, এই ছাত্রছাত্রীরা যে জিনিসটা শুরু করলো যে তারা মার্কেটটা বড় করা শুরু করলো এবং ইসলামের দাওয়াত দেয়া, মানুষকে ধর্মের পথে নিয়ে আসা, বোরখা হিজাব পরানো, মেয়েদেরকে আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলাতে বোরখা হিজাব পরা একটা মেয়ে যদি ঢোকে, সেই মেয়েটা আস্তে অন্য মেয়েদেরকে কনভিন্স করা শুরু করে যে, "তোমরাও বোরখা হিজাব পরো। এটা ইসলামে আছে, এটা ইসলাম" কানের কাছে ঘ্যান করে। এইভাবে ধীরে ধীরে গত ৩০-৪০ বছরে
বিভিন্ন জায়গাতে এই জিনিসগুলো আস্তে, আস্তে ঢুকানো হইছে। ধীরে, ধীরে এই জিনিসগুলা পুশ করা হইছে এবং শিক্ষিত সমাজের ভেতরে এই জিনিসগুলা পুশ করা হইছে। আমি তো যখন ঢাকায় ছিলাম আমি দেখতাম যে বোরখা পরা বেটিগুলা আমাদের বাসায় আইসা আমাদের মাকে মানে ডাকতো যে তাফসীরের আমরা একটা তাফসীরের করতেছি, আপনিও আসেন আমাদের সাথে যুক্ত হন। মানে কোরআনের তাফসীর করবে আন্টি কি তারা। যুক্তি হতেন? না, না আমার মা তো মানে গাইল পাইরা বাইর করতো এগুলোরে। হ্যাঁ? আচ্ছা, এইডি আইসা আমার আমার বোনদেরকে এবং আমার মাকে ডাকতো যে এই যে তাফসীরের মানে আচ্ছা ভাই তাফসীরের ডোন্ট একটা মাইন্ড। আলোচনা। হ্যাঁ, বলেন। আন্টি তো বোধহয় ধর্মে বিশ্বাসী ছিলেন না? হ্যাঁ, নামাজ রোজা পড়তেন কিন্তু ধর্মে যে সেরকম বিশ্বাসী হ্যাঁ, ছিল আমি সেটা কথাবার্তা এই কালচারটার কথাবার্তা কথাই শুনলে বোঝা বলতেছিলাম। যাইত কথাবার্তা শুনলে বোঝা যাইত যে সে আসলে নাস্তিক। কিন্তু আবার হুম। সে আবার নামাজ কোনদিন আমি তারে মিস হইতে দেইনি। না, জীবনে এটা একটা জিন্দেগিতে কালচার আছে। এই কালচার জিন্দেগিতে আছে। একেবারে ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত একেবারে মরা হুম। মৃত্যু পর্যন্ত আমি দেখি নাই কোনদিন নামাজ মিস করতে। এইটা না, একেবারে একটা উদ্ভট ব্যাপার। আমার কাছে সবসময় এই উদ্ভট না জিনিসটা ভাই। এটা হলো আমাদের বাংলাদেশী ইসলামটা এভাবে কনভার্ট করে আনা হইছে। আপনার ওই ১২০০ সালে যখন আসছে সুফিবাদ, টুফিবাদ, তারপরে লালন-টালন এরা কিছুটা কনভার্ট করে নিয়ে আসছিল। আমাদের দেশের কালচারের সাথে মিলিয়ে। হ্যাঁ, এটা হ্যাঁ, সব একটু চেঞ্জ দেশেই দেখবেন। হইছিল। একটু চেঞ্জ হইছিল কিন্তু এখন তো আবার সেই দিকে ফেরত যাচ্ছে। সালাফির দিকে হ্যাঁ, ফেরত যাচ্ছে। এই যে হ্যাঁ ভাই আপনাকে যে এই সালাফিজম যে হুম, সেই জিনিসটাই আমি আপনাকে বোঝাইতে চাইতেছিলাম যে, ওই যে সৌদি আরবের অর্থায়নে, মধ্যপ্রাচ্যের অর্থায়নে যে বিপুল পরিমাণ মাদ্রাসা তৈরি হইছে এবং বিপুল পরিমাণ টাকা আসছে, বিলিয়ন, বিলিয়ন ডলার আসছে। এই বিলিয়ন ডলার কিন্তু আবার সৌদি পাঠায় নাই। এই বিলিয়ন ডলার গুলো আবার এটা একটা ব্যবসা, এটা একটা চক্র। মানে আপনাদের বাংলাদেশে যত মানুষ ধর্মপ্রবণ হবে তত মানুষ হজ করতে যাবে। হুম, হজ করতে অবশ্যই। গিয়ে তারা সেই টাকাগুলা হজে গিয়ে রাইখা আসবে। নিজের জমি-জমা বিক্রি কইরা, দুর্নীতির টাকা হুম, দিয়ে তারা হজ করবে গিয়া, সেই টাকাগুলো ওইখানে রাইখা আসবে। ওরা আবার ওই টাকা থেকে একটা অংশ বাংলাদেশের মাদ্রাসাতে পাঠাবে। যেন এই ধর্মটা আরেকটু স্প্রেড করে। তাদের কাস্টমার যেন বাড়ে। ভাই এটা হচ্ছে মার্কেটিং পলিসি। না এটা পৃথিবীর তো যেকোনো মার্কেটিং পলিসি হুম, এইভাবে কাজ করে যে আপনি যখন ইনকামটা করবেন সেই ইনকামের একটা অংশ মার্কেটিং এর কাজে ব্যয় করবেন হুম, এবং আবার ওইখান থেকে আপনি আবার প্রফিট আবার তুলে আনতে ফিডব্যাক পারবেন। পাবেন। হ্যাঁ, ফিডব্যাক। এই যে এই চক্রটা খুব সুন্দর করে বাংলাদেশে এপ্লাই করা হইছে এবং হুম, এদের যে এই মার্কেটিং এর যে এজেন্টরা মনে করেন এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হইতেছে মার্কেটিং এর একজন এজেন্ট। বাংলাদেশের একজন হোলসেল ডিলার, ইসলামের হোলসেল ডিলার, হ্যাঁ? এই আচ্ছা। ডিলাররা এই মার্কেটিংটা খুব সুন্দরভাবে কইরা বাংলাদেশকে এখন এই পর্যায়ে নিয়ে আসছে। এখন বাংলাদেশে এই জিনিসগুলা আছে যে সাম্প্রদায়িকতা যেটা আপনি দেখতেছেন, ভয়ংকর সাম্প্রদায়িকতা যেটা এটা দেখতেছেন সামনে সেটা বাড়বে। হইতেছে সেটা আরো সামনে বাড়বে। হ্যাঁ। এটা পারবে। এটা আচ্ছা ভাই আমি একটু বলি। আমি আপনার সাথে একমত। তবে আমার একটু এদিকে অন্য ধরনের একটা চিন্তাভাবনা আছে। যেমন আপনি আন্টির কথাই বললেন। ইভেন আমি আমার দাদা বলেন বা নানি বলেন বা ওই সময় যারা আছে তাদের মধ্যেও একই কালচারে দেখছি। তারা নামাজ-টামাজ পড়তেছে। কিন্তু তারা এইভাবে মানে সাম্প্রদায়িকতা হচ্ছে না। হচ্ছে না কিসের জন্য? কারণ তাদের ভিতরে একটা কালচার ছিল। মানে এটা আপনি বলতে পারেন বংশগতভাবে কালচার চলে আসা বা লালন চলে আসা বা কালচারাল একটা বিশ্বাস। কিন্তু দেখেন মানুষ যখন শিক্ষিত হলো, আমরা স্কুল কলেজে কি পড়তেছি? আমরা স্কুল কলেজে কবিতা পড়তেছি। কবিতাগুলো কিন্তু সব ইংরেজ টাইমে লেখা। আর যারা লিখছে তারা কিন্তু আসলে আপনার ওইভাবে যে একদম তাদের গণ্ডি থেকেও বের হইতে পারছিলেন তা পারে নাই। তারা বাংলা ভাষার ভিতরে সংস্কৃত শব্দ ঢুকাচ্ছেন বা ওই ধরনের বিষয় নিয়ে আসছেন। আমাদের লোকাল কালচারটা কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনার এই বিষয়ে দেখেন তখন কিন্তু শিক্ষিত মানুষগুলো হচ্ছে কিন্তু সে লোকাল যে আমাদের কালচারটা আছে, আমাদের যে বাউলরা বা সুফিরা যেভাবে ইসলামটার বাংলার মতো করে ইসলাম নিয়ে আসছে। সেই ইসলাম থেকে তারা রুট থেকে সরে গেল। সরে যাওয়ার তারা কি হলো? তারা পড়তেছে আপনার হয়তো রবীন্দ্রনাথের কবিতা বলল বা কাজী নজরুল ইসলাম কবিতা বলল। কিন্তু এদের মিনিং ও তারা বুঝতেছে না। তারা জাস্ট শুধু মুখস্থ করতেছে, নামটা মুখস্থ করতেছে, সুরটা মুখস্থ করতেছে। ফলাফল হিসেবে কি হচ্ছে? তাদের মাথায় কিন্তু ভাই কোন আইডিওলজি নাই। আপনি মাইন্ড করবেন না। আপনারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই মানুষকে জ্ঞান দিতেছেন। কিন্তু আপনারা কখনো লালনের মতো একটা আইডিওলজি তৈরি করে দিতে পারবেন না। যে পরিপূর্ণ একটা জীবনধারা। ফলাফল হিসেবে কি হবে? না ফলাফল ভাই হিসেবে আমরা তো তারা এগুলা তখন না ভাই হ্যাঁ, আমাদের তো সেগুলো কাজ না। আমাদের তো পরিপূর্ণ না। জীবনধারা এই যে কালচার হ্যাঁ, তৈরি ওইটা করা কিন্তু এগুলো তো আমাদের কাজ লালনের না। মধ্যে আছে আমাদের হ্যাঁ, কাজ না তো ভাই ওইটা আলাদা যুক্তি কাজ। দিয়ে। হ্যাঁ, আমাদের যুক্তিতে। কাজ তো ভাই যুক্তি দিয়ে। আমরা তো হ্যাঁ, কিন্তু ভাই লালন যদি কেউ মানে ধরেন আমাদের স্কুল কলেজের বইতে থাকতো বা বাউল আব্দুল সিরাজ সাহেব থাকতো। আমি বিশ্বাস করি এদের কবিতা-টবিতা বললে মানুষ এরকম হতো না। এ বিষয়ে আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি এটা হলো অনেক বছর আগে, প্রায় ৫ বছর আগে। মানে বাউল গান হচ্ছে। আমরা শুনতে গেছি। একজন এসে বলতেছে, "আমি এসব বাউল গান পছন্দ করি না। এগুলো অশিক্ষিত মানুষের গান। মানে এগুলো সব অশিক্ষিত মানুষ।" অথচ সে হলো ডিগ্রি পড়তেছে। বুঝছেন? সে বাউল গানটা বলতেছে অশিক্ষিত। হ্যাঁ, বলার পিছনে তার যুক্তি আছে। সে লালনের গান কখনো বইতে পড়ে নাই। চাল তো তার লালনটা অশিক্ষিত মনে হবে। সে বইতে পড়ছে কবিদের কিন্তু কবিরা কি লিখছে? কবিতাতে ঐরকম ভাবে তেমন কিছু আসে নাই। ইভেন আপনি দেখেন আজকে বাংলাদেশে একটা কারণেই হচ্ছে। কারণ মানুষের ভিতরে আপনার ওই জায়গাটা নাই। একটা গ্যাপ আছে, ভ্যাকুয়াম আছে। এই ভ্যাকুয়ামটা আপনি গ্যাপ করতে পারবেন না। ইভেন এটা কলকাতা কালচার তো আপনি করতে পারবেন না। কারণ কলকাতা কালচার আসলে ব্রাহ্মণ্যবাদ থেকে খুব একটা বেরোতে পারে না। এটা রবীন্দ্রনাথ নিজেও দেখছেন।
বলেও গেছেন এরকম কিছুটা। ব্রাহ্মণ্যবাদ হুম। থেকে বেরোতে পারেনি। ঠিক সুতরাং আছে আপনার আপনারা কথা আপনার কথা শুনলাম কিন্তু ভাই আমাদের তো কাজ হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে আ না ভাই, চিন্তার আমি আমি আপনাদের কাজ নিয়ে কিছু বলতেছি না। মানে আমি আমার কথাটা বলতেছিলাম। মানে আপনাদের রোল এটা, তাদের রোল এটা। মানে কম্বিনেশন তো একটা থাকে। এবং কম্বিনেশনটা হুম, হইতে হবে। যেমন ধরেন কেউ ধরেন কবিতা লেখে বা কেউ ধরেন গল্প লেখে, কেউ গান করে। হুম। প্রত্যেকটা মানুষ যখন তার নিজ, নিজ জায়গা থেকে এই কাজগুলা করবে তখন একটা সম্মিলিত একটা সাংস্কৃতিক বিপ্লব হবে। আচ্ছা আমরাও ভাই, আপনি আমাদের কি কাজ করব। আমরাও আমাদের সংসপ্তক কাজ করব। উপন্যাসটা পড়ছেন? হ্যাঁ, সংসপ্তক তো অবশ্যই পড়ছি সংসপ্তক এটা। উপন্যাসে একটা ক্যারাক্টার আছে দেখুন, মালু। হ্যাঁ, মানে মালু লোকাল গান গায়। সে কিন্তু একসময় যখন কলকাতা কেন্দ্রিক বা আধুনিক গানগুলো আসে, তখন তার ভাটিয়ালি গানগুলোর মানুষ সরায় ফেলতেছে। মানে হুম। টোটালি তারে ভ্যানিশ করে দিতেছে। এই যে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেল। আমরা আমাদের না, মাটির গানগুলো সরায় দিলাম। এইটার না কারণে আজকে কালচারাল আমাদের দেশ পরিবর্তন হবে। মানুষের ভেতরে কালচারাল পরিবর্তন না, হবে এটাই কালচারাল স্বাভাবিক। পরিবর্তন হবে। কিন্তু আপনার তো আপনি ওই সময় যে কালচারটা আসতেছে তো পশ্চিমা কালচার। আপনি তো যে কবিতাগুলো লিখতেছেন পশ্চিমা রাইটারদের বই পড়ে কবিতা লিখতেছেন। রবীন্দ্রনাথ করছেন এটা ঠিক আছে। রবীন্দ্রনাথ আমাদের লোকাল আমি আসলে ভাই কালচারের ভেতরে পশ্চিমা পূর্ব এগুলো আমি মানে হিসাব করি না। আমার আমার কাছে ইয়াটা হচ্ছে যে কালচার যদি ভালো হয় তাহলে আমার অ্যাকসেপ্ট করতে সমস্যা কোথায়? না, আর যদি একসেপ্ট করতে কালচার আমার কোন খারাপ হয় সমস্যা নাই। তাহলে কিন্তু আপনার তো বইতে আমার লালন তো রাখেন নাই। এখন তো লালনের রাখা হয় নাই। আপনি হুম। একটা বইতে দেখেন ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা ইন্টারে তাদের কোন কথা নাই। এটা তো আমাদের হ্যাঁ, আরো রুটের ছোটবেলায় যেই মানবতাবাদী যে কবিতাগুলো হুম। পড়তাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই কবিতাগুলো তো আস্তে, আস্তে সরায় ফেলছে সবকিছু। না, সব সরায় ফেলা হচ্ছে। কিন্তু আপনার তো ওরকম ভাবে কিছুই হচ্ছে না। আর আপনি আমাদের দেশের যদি লোকাল বলেন, লালনরাই আমাদের রুট। সব দেশে এদেরই আপনি রুট বলে। আপনি বাইরের দেশে দেখেন, এদেরই রুট বলতেছে। অন্য কালচারের নকল করে কেউ যদি কিছু করে সেটা বলে না। আমাদের দেশ থেকে কেউ যদি বাইরে যায় তারা আমাদের লোকাল বাউল শিল্পীদের গান শুনবে। ব্যান্ডের গান শুনবে না। কারণ ব্যান্ড শোনার দরকার নাই তাদের। তাদের দেশেই ব্যান্ড আছে। হুম, ঠিক আছে বুঝলাম ভাই কিন্তু আমাদের আমার কাছে মনে হয় কালচার একটা মানে প্রবহমান ব্যাপার। না, এটাকে কালচার আটকে অবশ্যই রাখা বা প্রবহমান। পেছনের কিন্তু দিকে আমি যাওয়ার বলতেছি মতো কালচারে একটা জোর করে জোর করে না। আধিপত্যবাদে তো আপনার ধরেন আমাদের বইতে নাই। এজন্যই এই জিনিসটা লাগছে। আপনি রাখেন 50-50 রাখেন। লালনের 50 রাখেন, এইটা 50 রাখেন। আমি তো কারো সরাই দিতে বলতেছি না। কিন্তু এদের সরাই দেওয়া হলো কেন সম্পূর্ণভাবে? হুম, ঠিক আছে আপনার সাথে অনেক কিছুতেই একমত আবার অনেক কিছু সম্পর্কে আমারও কিছু ইয়ে আছে। ঠিক আছে ভাই তাহলে হাসান ভাই আজকে আপনাকে তাহলে বিদায় জানাই। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই ভালো আচ্ছা, থাকেন। ওকে। আ ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন ভাই? বলেন। এই তো ভাই, কি অবস্থা আপনার? কেমন কেমন লাইফ চলছে ভাই? চলছে আর কি কোনরকম পরিশ্রম, অফিসের কাজ। ভালো লাগে না এসব অফিসের কাজ-টাজ। এই আরকি। একটু সহবাস ভাই আসলে তো ভালো লাগতো নাকি আসিফ ভাই? হ্যাঁ, সহবাস ভাই আসলে ভাইয়ের সাথে একটু সহবাস করতে পারতাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ ভাই। সবার উপরে মানুষত্ব এরকম কুফরি মতবাদ ছড়ায় এখন আপনি কি বলতেছেন এগুলা? নাউজুবিল্লাহ। তাকে একটু সহবাস দিতে পারতাম। ঠিক আছে। আ ঠিক আছে ফারাজ ভাই আমরা তাহলে যুক্ত করি। পরের জনকে যুক্ত করি।